গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। কেপিএসআই প্রিলি পরীক্ষা তো হয়ে গেছে। মেনের রেজাল্ট হয়তো খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে। সেই সঙ্গে ডাব্লিউপিএসআই সামনে পরীক্ষা রয়েছে, ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে, মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে। এই সমস্ত পরীক্ষাগুলোর ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়। সেই সঙ্গে হচ্ছে ডাব্লিউবিসিএসও প্রিলি পরীক্ষা সম্প্রতি প্রকাশ হয়েছে। তো এই সমস্ত পরীক্ষাগুলোতে তোমার কি থাকবে? প্রেসি রাইটিং থাকবে, প্রেসি লেখা থাকবে ইংলিশে। এর আগে তোমাদেরকে একটা ক্লাস দিয়েছিলাম, একটা না অনেকগুলোই ক্লাস দিয়েছিলাম, যেখানে প্রেসি কি জিনিস, কিভাবে লিখতে হয়, স্টেপ বাই স্টেপ রুল সমস্ত কিছু এক্সপ্লেন করা হয়েছিল এবং কয়েকটা ডেমো আনসারও দেখানো হয়েছে। কেউ যদি সেইগুলো স্কিপ করে গিয়ে থাকো, তো আমি অবশ্যই সেই ক্লাসের রেকর্ডিং লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে সেইগুলো এক্সপ্লেন করবো না, সরাসরি আমরা প্র্যাকটিস সেটে চলে যাব। এবং পিকে দে সরকার দের যে বই আছে সেখান থেকেই দেখবে বেশিরভাগ পরীক্ষা, বিশেষ করে পুলিশের পরীক্ষাগুলোতে কমন চলে আসে, এমনকি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষাগুলোতে কমন চলে আসে, হুবহু সেখান থেকেই নেওয়া হয়, তুলে দেওয়া হয়। তো এই যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে পিকে দে সরকারেরই প্র্যাকটিস সেটে দেওয়া আছে, এবং অবশ্যই এই সমস্ত জায়গাগুলো থেকে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা শুরু করার আগে বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতিতে যারা অ্যাডমিশন নিতে চাইছো ডাব্লিউপিএসআই বা কেপিএসআই বা ক্লার্কশিপের জন্য, প্রিলি মেন কম্বাইন বা শুধুমাত্র মেনের জন্য, তোমরা 7797942747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস বহরমপুর মুর্শিদাবাদ অফলাইন সেন্টার। তাহলে চলো আমরা শুরু করি। কি আছে যে ওয়ান ডে মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর কেম টু এ বেয়ার পিস অফ ল্যান্ড ইন কোর্স অফ হিজ ট্রাভেলস। মানে একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন, একটা ফাঁকা মাঠ, ইন কোর্স অফ হিজ ট্রাভেলস মানে তিনি ভ্রমণ করছিলেন, সেই ভ্রমণকালীন সময়ে তিনি একটা ফাঁকা মাঠে এসেছিলেন। অনলি টু বিগ ট্রিজ গ্রিউ আপন ইট, সেখানে শুধুমাত্র দুটো বড় গাছ জন্মেছিল। হি লাইক দ্য প্লেস ভেরি মাচ বিকজ ইট ওয়াজ সো লার্জ, সো ফার ফ্রম দ্য সিটি। তো তার কারণ কি, তিনি জায়গাটা খুব পছন্দ করেছিলেন। তার কারণটা এটা খুবই অনেকটা বিস্তৃত, অনেক বড় ছিল, এবং কি ছিল যে শহর থেকে অনেকটা দূরে ছিল। হি ফেল্ট দ্যাট ইট উড বি এ ভেরি গুড প্লেস ইন হুইচ ওয়ান কুড থিঙ্ক অ্যাবাউট গড। তিনি অনুভব করেছিলেন যে এই জায়গাটা খুব ভালো হবে, যেখানে কেউ একজন ঈশ্বরের কথা ভাবতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। It is said that he sat down in the shade of one of the trees and let his thoughts go to God and good works. এটা তারপরে কি হয়েছিলেন যে তিনি একটা বড় গাছের ছায়ার নিচে বসেছিলেন, এবং তারপরে সেটা ঐশ্বরিক চিন্তা ভাবনা করার কথা বা ভালো কাজ করার কথা তিনি ভাবতে শুরু করেন। He at once made up his mind to buy the land and build an ashram there. তৎক্ষণাৎ তিনি মনস্থির করে নেন সেই জায়গাটা কিনে নেওয়ার এবং সেখানে একটা আশ্রম প্রতিষ্ঠা করার। হি বট ইট অ্যান্ড কল্ড দ্য হাউস শান্তিনিকেতন। তিনি সেটা কিনেছিলেন এবং সেটার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। হি প্ল্যান্টেড ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন অ্যান্ড ফ্রুট গার্ডেন্স। তারপরে তিনি সেখানে গাছ বপন করেছিলেন, সেই সঙ্গে যে ফুল এবং ফলের বাগান করেছিলেন। অর্থাৎ এই যে প্যারাগ্রাফটা আমরা পড়লাম, এটা হচ্ছে একটা সত্য ঘটনা, ঠিক আছে? একটা সত্য ঘটনা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কিভাবে শান্তিনিকেতন প্রতিষ্ঠা হলো, শান্তিনিকেতনের ইতিহাস, সেই সম্পর্কে লেখা হয়েছে। এটা একটা স্টোরির মতোই, যেটা আমরা সামারি রাইটিং বলি। অর্থাৎ এখানে যে আনসারটা হবে সেটার মধ্যে সামারি রাইটিং এবং প্রেসি রাইটিং এর মধ্যে কোনো পার্থক্য হবে না, কারণ অন্তর্নিহিত মানে তো এখানে কিছুই নেই। শুধু শান্তিনিকেতন তৈরির ইতিহাস এইটা সম্পর্কেই লেখা আছে, যে কিভাবে সৃষ্টি হয়েছিল, যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মানে ট্রাভেল করছিলেন এবং কোনো একটা জায়গায়, একটা লোনলি জায়গায়, ফাঁকা একটা লার্জ এরিয়াতে পৌঁছান। সেই জায়গাতে তিনি একটা স্বর্গসুখ অনুভব করেন এবং তিনি ভাবেন যে এখানে জায়গা কিনে একটা আশ্রম তৈরি করতে হবে। তার কারণ এই জায়গাটা এতটা প্লিজেন্ট, মনোরম, এই জায়গাতে একটা স্বর্গীয় ব্যাপার আছে, এবং তিনি সেখানে জায়গা কিনে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন এবং সেই সঙ্গে ফুল ফল গাছ রোপণ করেন। অর্থাৎ এই রাইটিংটা একদম সহজ সরল এবং একটা ট্রু স্টোরির উপরে নির্ভর করে লেখা হয়েছে। তো একদমই সহজ, মানে শুরু করছে এখন সহজ দিয়েই। তো এটাকে কিভাবে আমরা লিখব,
যে এই রাইটিংটার কোনো মেন পয়েন্ট বলে কিছু নেই, যে এই লাইনটা মেন পয়েন্ট বা এই লাইনটা এফেক্টিভ পয়েন্ট বলে কিছু নেই, কারণ এটা একটা স্টোরি রাইটিং, সেটাকে আমরা ফ্রেসিস রাইটিং এ লিখবো। তাহলে প্রথমে আগে চলো বাংলাটা বলে নিই, যে বাংলায় ছোট্ট করে মেন জিসটা বললে কি হবে। তাহলে দেখো বাংলাটা আগে লিখে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, সেই সঙ্গে হচ্ছে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনটা দেখাবো, তাহলেও অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের বুঝতে। যে টাইটেল দেখো কি বলেছে, যে ফ্রেসি রাইটিং মানে হচ্ছে যে অনুচ্ছেদটা, যে প্যারাগ্রাফটা আমাদের আছে, সেই প্যারাগ্রাফটার জিস্ট বা হচ্ছে মূল কথা, মূল অর্থ সেটাকেই লিখতে হবে, এবং সবার প্রথমে একটা তাৎপর্যপূর্ণ কনটেক্সচুয়াল হেডলাইন, শিরোনাম ভাবতে হবে। তাহলে এই যে রাইটিংটা দেওয়া আছে, অনেক সময় দেখো যখন আমরা রুলস বলি বা বিভিন্ন বইয়ে নিয়ম কানুন থাকে, তখন কি লেখা থাকে, যে একটা ফ্রেসি রাইটিং মানে হচ্ছে তার মূল অন্তর্নিহিত মানে সেটা, কিন্তু এখানে অন্তর্নিহিত মানে বলে এমন কিছু নাই। তোমরা আবার এরকম ভেবে নিও না যে এখানে নৈসর্গিক ব্যাপার বা প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপার এই সমস্ত কিছু বলা হয়েছে, সেরকম কোনো কিছুই নয়। যে এটা আসল জিনিস যেটা, যে শান্তিনিকেতন, যে শান্তিনিকেতন যেটা, সেটা প্রতিষ্ঠা হলো কি করে, বা শান্তিনিকেতনের ইতিহাস তৈরি, এটাই হচ্ছে এখানে মূল বক্তব্য। তাই সেই জন্য আমরা টাইটেল কি দিয়ে দিয়েছি, শিরোনাম, সেটা হচ্ছে শান্তিনিকেতনের ইতিহাস, শান্তিনিকেতনের ইতিহাস। তারপরে আনসারটা দেখো খুব সহজে 2 লাইনে মাত্র হবে, যে দুটো সেন্টেন্সে, দুটো বাক্যেই হবে, যে দেবেন্দ্রনাথ ঠাকুর শহর থেকে দূরে একটি মনোরম জায়গা পরিদর্শন করে একটি বড় গাছের ছায়ার নিচে বসে স্বর্গসুখ অনুভব করেন। তাই তো, যে দেবেন্দ্রনাথ ঠাকুর শহর থেকে দূরে একটি মনোরম জায়গা পরিদর্শন করে একটি বড় গাছের ছায়ার নিচে বসে স্বর্গসুখ অনুভব করেন, সেখানে জমি কিনে বাগান সহ শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। হয়ে গেল। চলো তাহলে এবার এটা যদি আমরা ইংলিশে যদি ট্রান্সলেট করি, তাহলে কি হবে, শান্তিনিকেতনের ইতিহাস, অর্থাৎ ইংলিশে কি লিখবো টাইটেল, সেটা হচ্ছে হিস্টোরি অফ শান্তিনিকেতন, হিস্টোরি অফ শান্তিনিকেতন, শান্তিনিকেতন। তাহলে প্রথম লাইন কি দেওয়া আছে, যে দেবেন্দ্রনাথ ঠাকুর শহর থেকে দূরে একটি মনোরম জায়গা পরিদর্শন করে, যদি আমরা একটা সিম্পল সেন্টেন্স বানাই, তাহলে দেখো পরিদর্শন করে দেওয়া, পরিদর্শন করে অর্থাৎ ভিজিট, ভিজিট থেকে কি করব, যে ভিজিটিং, তাহলে হচ্ছে ভিজিটিং টু এ মনোরম জায়গা, মনোরম জায়গা মানে কি হয়েছে, প্লিজেন্ট, তাই তো, ভিজিটিং টু এ প্লিজেন্ট প্লেস, ভিজিটিং টু এ প্লিজেন্ট প্লেস, দেবেন্দ্রনাথ ঠাকুর, আচ্ছা শহর থেকে দূরে, তাহলে শহর থেকে দূরে কি হবে, ফার ফ্রম সিটি, ফার ফ্রম সিটি, তাহলে ভিজিটিং টু এ প্লিজেন্ট প্লেস ফ্রম ফার ফ্রম সিটি, দেবেন্দ্রনাথ ঠাকুর একটি বড় গাছের ছায়ার নিচে বসে স্বর্গসুখ অনুভব করেন। দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর স্বর্গসুখ অনুভব করেছিলেন। কি করব, যে ফেল্ট, ফেল্ট স্বর্গসুখ বা হচ্ছে কি ব্লিজ, এখানে যে গড বা ঈশ্বর এরকম কিছু বলে দেওয়া আছে, এই ব্যাপারটাকে আমরা বলে দিলাম ব্লিস বলে দিলাম, যে ভিজিটিং টু এ প্লিজেন্ট প্লেস ফার ফ্রম সিটি, দেবেন্দ্রনাথ ঠাকুর ফেল ব্লিস, কি একটি বড় গাছের ছায়ার নিচে বসে, তাহলে এখানেই করে দেব, যে সিটিং আন্ডার, সিটিং আন্ডার দা, সিটিং আন্ডার দা শেড অফ এ, শেড অফ এ বিগ ট্রি, শেড অফ এ বিগ ট্রি, তাহলে হয়ে গেল। এক নম্বর হচ্ছে পরিদর্শন করে, মানে ভিজিট থেকে করে দিলাম ভিজিটিং, তাহলে ভিজিটিং টু এ প্লিজেন্ট প্লেস ফার ফ্রম সিটি, দেবেন্দ্রনাথ ঠাকুর অনুভব করেছিলেন, ফেল্ট ব্লিস স্বর্গস্বর্গীয় সুখ বা আশীর্বাদ অনুভব করেছিলেন, ব্লিস বসে, মানে সিটিং আন্ডার দ্য শেড অফ এ বিগ ট্রি, একটা বড় গাছের ছায়া নিচে বসে, সেখানে জমি কিনে বাগান সহ তিনি শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তো এই জায়গাটা কি করব, যে তিনি জমি কিনেছিলেন সেখানে, তাহলে হি বট দ্য ল্যান্ড, হি বট দ্য ল্যান্ড অ্যান্ড এস্টাবলিশড, শান্তিনিকেতন, শান্তিনিকেতন আশ্রম, শান্তিনিকেতন আশ্রম বাগান সহ, তাই তো, বাগান সহ দিয়েছি, তাহলে শান্তিনিকেতন আশ্রম সহকে আমরা কি বলি, অ্যালং, তাহলে হচ্ছে অ্যালং উইথ এ গার্ডেন, অ্যালং উইথ এ গার্ডেন, ফুল ফল এই সমস্ত কিছু বলা দরকার নেই, বাগান মানেই বোঝা যাচ্ছে যে সেখানে সবকিছু বলা হয়ে গেল।
তাহলে এমনিতেও রাইটিংটা খুবই ছোট দেওয়া আছে, আর একটা প্রেসি রাইটিং জানো যে 1/3 বা 1/3 থেকে একটু বেশি হতে পারে, তো এইটুকুর মধ্যে লিখতে হবে। এবার আরো একটা যেটা ব্যাপার থাকে যে ছক কেটে করা, ঠিক আছে, ছক কেটে করা বলতে এরকম ঘর, এরকম ভাবে ঘর থাকবে, প্রত্যেকটা ঘরে একটা একটা করে তোমাকে ওয়ার্ড লিখতে হবে। মানে একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, যেমন যে ভিজিটিং টু এ তোমাকে এইভাবে লিখতে হবে যে ভিজিটিং একটা ঘরে, তারপরে যে টু, তারপরে হচ্ছে এ প্লিজেন্ট। এবার এই ব্যাপারটা আমি তোমাদেরকে পরে বলে দেবো, যদি এখন ক্লার্কশিপ বা এসআই এর পরীক্ষার ক্ষেত্রে এরকম দেওয়া হয় না, এমনি ব্ল্যাঙ্ক পেজ দেওয়া হয়, যার যেমন করে খুশি লিখতে পারে। তবে এইভাবে করলে পরে হয়তো একটা অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে, কারণ প্রেসি রাইটিং এর ক্ষেত্রে যে ওয়ার্ড কাউন্ট হবে সেই ওয়ার্ড কাউন্টটা বিশাল ভাইটাল পয়েন্ট। এবার কতগুলো ওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ড তো আর টিচার গুনতে যাবে না, কিন্তু ওইরকম ভাবে ছক করা থাকলে পরে সহজেই কি হবে, ওয়ার্ডটা কাউন্ট হয়ে যাবে। তো চলো তো আমরা দেখে নিই যে এখানে মোট কতগুলো ওয়ার্ড হয়েছে। এখানে ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে 32 মতো, তো ওয়ার্ডস হচ্ছে 32। কেউ যদি ছক নাও করো, যদি এরকম ভাবে করো, তবুও এখানে কাউন্ট করে লিখে দিও যে ওয়ার্ড সংখ্যা কতগুলো হয়েছে, 32 হয়েছে। আর আমরা যদি দেখি যে আসল যে প্যারাগ্রাফ সেখানে মোটামুটি কতগুলো আছে, যদিও কোশ্চেনে অনেক সময় ব্র্যাকেটে লিখে দেওয়া থাকে যে আসল প্যারাগ্রাফে কতগুলো ওয়ার্ড আছে, বা তুমি একবার একটা কাউন্ট করে নিতে পারো এইভাবে যে একটা লাইনে কতগুলো আছে দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, 16টা আছে। এদিকে লাইন আছে 1 2 3 4 5 6 7, 7 16 হচ্ছে 133, তারপরে আবার কিছু আছে, মোটামুটি 140টা মতো ওয়ার্ড আছে। তো এরা আমরা যদি 1/3 করি, তাহলে 1/3 করলে কত হচ্ছে, 3 4 12 2 20 3 6 18, মোটামুটি 45 থেকে 50টা, 45 to 50 পর্যন্ত ওয়ার্ড তুমি এখানে ইউজ করতে পারো, এর মধ্যে তুমি লিখতে পারো। কিন্তু তা বলে যে গুনে গুনে তোমাকে 1/3 করতে হবে তার কোনো মানে নেই। তার থেকে কম শব্দে যদি আমি লিখে দিতে পারি তাহলে অসুবিধা কোথায়, বরং আরো বেশি ভালো হবে। এখানে তো বেশি লেখার জন্য মার্কস পাবে না, তুমি কম লিখে ভালো কোয়ালিটি লেখার জন্য ভালো মার্কস পাবে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিতে পারো, এবং যারা চাইছো পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে, বিশেষ করে এসআই এর জন্য যাদের মেনে অনেক ভীতি আছে, যাদের উইকনেস আছে, দুর্বলতা আছে, তোমরা আগে থেকে যদি কোর্সটা নিতে চাও তাহলে সেক্ষেত্রে ক্লার্কশিপ বা এসআই এর কোর্সে অলরেডি ভর্তি হয়ে যেতে পারো, অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। অফলাইন পরীক্ষা প্রস্তুতি অফলাইন সেন্টার যেটা, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া, বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া। যারা অফলাইনে যোগাযোগ করতে চাইছো, ভর্তি হতে চাইছো, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।